হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এই চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা শুনব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্ত্রীর পত্র। এটি শুধু একটি চিঠির গল্প নয়, বরং একজন নারীর আত্মসম্মানের, স্বাধীন চিন্তা ভাবনা এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার এক কাহিনী। রবীন্দ্রনাথ অত্যন্ত সংবেদনশীল ভাষায় সমাজ, পরিবার এবং নারীর অবস্থাকে এই গল্পে তুলে ধরেছেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ সৃষ্টি স্ত্রীর পত্র। আর আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আর এমন আরও সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লেখবার মতন ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। তুমি আসো তোমার অফিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে, তাই তুমি অফিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন এই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে সন্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলাম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কিনা, তাইও বাঁচল। ব্যাটা ছেলে হলে কি আর রক্ষা পেত? চুরি বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই, সে কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি। যেদিন তোমাদের দুঃসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন, তখন আমার বয়স 12। দুর্গম পাড়াগাঁয়ে আমাদের বাড়ি, সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ স্যাকরা গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি, তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না। সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেননি। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করাবার জন্য তোমার মায়ের একান্ত জেদ ছিল। নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পিলে যকৃত অম্লশূল এবং কোণের জন্য তো কেউ খোঁজ করতে হয় না, তারা আপনি এসে চেপে ধরে, কিছুতে ছাড়তে চায় না। বাবার বুক দূর দূর করতে লাগলো। মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়াগাঁয়ের পূজারী কি দিয়ে সন্তুষ্ট করবে? মেয়ের রূপের উপর ভরসা, কিন্তু সেই রূপের গুমার তো মেয়ের মধ্যে নেই। যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামই দেবে সেই তার দাম। তাই তো 1000 রূপের গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘোচে না। সমস্ত বাড়ির, এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতন চেপে বসল। সেদিনকার আকাশের যত আলো এবং জগতের সকল শক্তি যেন 12 বছরের একটি পাড়াগের মেয়েকে দুজন পরীক্ষকের দুজোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্য পেয়াদাগিরি করছিল। আমার কোথাও লুকোনোর জায়গা ছিল না। সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলাম। তোমাদের বাড়িতে এসে উঠলাম।
আমার খুঁতগুলিকে সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন মোটের উপরে আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলের পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়তেন তাহলে ওর আদর থাকতো, কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে গড়েছেন, তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমাদের বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘর কন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মা আমার এই বুদ্ধিটার জন্যে বিষম উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এক বালাই, যাকে বাধা মেনে চলতে হবে, সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবেই। কিন্তু কি করব বলো, তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছে, কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা, অতএব সে আমি ক্ষমা করলাম। আমার একটা জিনিস তোমাদের ঘর কন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতাম। সে ছাইপাশ যাই হোক না, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি। সেইখানে আমার মুক্তি, সেইখানে আমি আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারোনি। আমি যে কবি সেই 15 বছরও তোমাদের কাছে ধরা পড়েনি। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে যে সবচেয়ে যেটা আমার মনে জাগছে সে তোমাদের গোয়াল ঘর। অন্দরমহলের সিঁড়িতে উঠবার ঠিক পাশের ঘরেই তোমাদের গরু থাকে। সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই। সে উঠোনের কোণে তাদের জাবনা দেবার কাঠের গামলা, সকালে বেহারার নানা কাজ। উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিবিয়ে খাবলা করে দিত। আমার প্রাণ কাঁদত। আমি পাড়া গায়ের মেয়ে। তোমাদের বাড়িতে যেদিন নূতন এলুম সেদিন এই 2টি গরু এবং 3টি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল। যতদিন নূতন বউ ছিলাম নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতাম। যখন বড় হলুম তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার জ্যাঠার সম্পর্কের আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আমার মেয়েটি জন্ম নিয়ে মারা গেল। আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো তাহলে সে আমার জীবনের যা কিছু বড়, যা কিছু সত্য সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতুম। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের। মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেলুম না। মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্তর দেখে আশ্চর্য হয়েছিল এবং আতুর ঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করেছিল। সদরে তোমাদের একটুখানি বাগান আছে, ঘরে সাজসজ্জা আসবারের অভাব নেই, আর অন্তরটা যেন পশমের কাজের উল্টো পিঠ। সেদিকে কোনো লজ্জা নেই, শ্রী নেই, সজ্জা নেই। সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চোরের মতো প্রবেশ করে। উঠোনের আবর্জনা নড়তে চায় না। দেওয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটা ভুল করেছিল। সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টো, অনাদর জিনিসটাই ছায়ের মতো। সে ছায়া আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অন্যায্য বলে মনে হয় না। সেই জন্য তার বেদনা নেই। তাই তো মেয়ে মানুষ দুঃখ বোধ করতেই লজ্জা পায়। আমি তাই বলি,
মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে, এইটা যদি তোমাদের ব্যবস্থা হয়, তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো। আদরে দুঃখ ব্যথাটা কেবল বেড়ে যায়। যেমন করেই রাখো, দুঃখ যে আছে এ কথা মনে করবার কথাও কোনোদিন মনে আসেনি। আতুর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালো। মনে ভয়ই হলো না। জীবন আমাদের কী বা, যে মরণকে ভয় করতে হবে। আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত করেছে, মরতে তাদেরই বাঁধে। সেদিন যম যদি আমাকে ধরে টান দিত, তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজে ঘাসের চাপড়া উঠে আসে, সমস্ত শিকড় শুদ্ধ আমি তেমনই করে উঠে আসতাম। বাঙালির মেয়ে তো কথাই মরতে চাই, কিন্তু এমন মরাই বাহাদুরিটা কি? মরতে লজ্জা হয়। আমাদের পক্ষে ওটা এতই সহজ। আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো, ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরু বছর নিয়ে পড়ল। জীবন তেমন করেই করতে করতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে এই চিঠি লিখবার দরকারই হতো না, কিন্তু বাতাসের সামান্য একটা বীজ উড়িয়ে নিয়েছে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে শেষকালের সেইটুকু থেকে ইটকাটের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট্ট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল। তারপর থেকে ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিল, তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব, কি করব বলো? দেখলুম তোমরা সকলে মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্য এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া, সে কত বড় অপমান। দায়ে পড়ে সেও যাকে স্বীকার করতে হলো, তাকে কি একপাশে ঠেলে রাখা যায়? তারপরে দেখলুম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, তখন এমনই ভাব করতে লাগলেন যেন এ তার বিষম বালাই, যেন একে দূর করতে পারলেই তিনি বাঁচেন। এ অনাথা বোনটিকে মন খুলে প্রকাশের স্নেহ দেখালেন, সে সাহস তার হলো না। তিনি পতিব্রতা। তার এই সংকট দেখে আমার মন আরও ব্যথিত হয়ে উঠল। দেখলুম বড়জা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমনকি মোটা রকমের ব্যবস্থা করলেন, এবং বাড়ির সর্বপ্রকার দাসী বৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয়, লজ্জা বোধ হলো। তিনি সকলকে কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা ধারে পাওয়া গেছে। ও কাজ দেয় বিস্তর, অথচ খরচের হিসাবে মেজাজ সস্তা। আমাদের বড় জায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না, রূপও না, টাকাও না। আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জানো। তিনি নিজের বিবাহটাকে বংশের প্রতি বিষম একটা অপরাধ বলে চিরকাল মনে জেনেছেন। সে যেন সকল বিষয়েই নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকতেন। কিন্তু তার এই সাধু দৃষ্টান্তে আমাদের বড় মুশকিল হয়েছে। আমি সকল দিকে আপনাকে অত অসম্ভব খাটো করতে পারি না। আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারো খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়া আমার কর্ম নয়। তুমিও তার অনেক প্রমাণ পেয়েছ। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম। দিদি বললেন, মেজ বউ গরিবের ঘরের মেয়ের মাথাটি খেতে বসলেন। আমি যেন বিষম একটা বিপদ ঘটালাম। এমনইভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন, কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। এখন দোষের বোঝা আমার উপরেই পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ করতে পারতেন না, আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে
তার মনটা হালকা হলো। আমার বড় যা বিন্দুর বয়স থেকে 2-4টে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন, কিন্তু তার বয়স যে 14-র চেয়ে কম ছিল না, এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না। তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে যদি তার মাথা ভাঙত তবে ঘরের মেঝেটার জন্যই লোকে উদ্বিগ্ন হতো। কাজেই পিতামাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না, এবং তাকে বিয়ে করবার মতো মনের জোরই বা কজন লোকের ছিল। বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়া লাগলে আমি সইতে পারবো না। বিশ্ব সংসারে তার যেন জন্মবার কোনো শর্ত ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত। তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইরা তার এমন একটি কোণও ছেড়ে দিতে চায়নি যে কোনো একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যাকে অনাবশ্যক, আবার তার উপরে তাকে ভোলাও শক্ত, সেই জন্য আস্তে করেও তার স্থান নেই। অথচ বিন্দুর খুড়তুতো ভাইরা যে জগতে পরমাবশ্যক পদার্থ তা বলবার জো নেই, কিন্তু তারা বেশ আছে। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম, তার বুকের মধ্যে কাঁপতে লাগলো। তার ভয় দেখতে আমার বড় দুঃখ হলো। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে সেই কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলাম। কিন্তু আমার ঘর তো শুধু আমার ঘর নয়, কাজে আমার কাজটি সহজ হলো না। 2-4 দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠল। হয়তো সে ঘামাচি, নয়তো আর কিছু হবে। তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। তোমাদের পাড়ার এক আনাড়ি ডাক্তার এসে বললে আর 2-1 দিন না গেলে ঠিক বলা যায় না, কিন্তু সেই 2-1 দিনের সবুজ সইবেকে বিন্দু তো তার ব্যামোর লজ্জাতেই মরবার্য হলো। আমি বললুম, বসন্ত হয়ে হোক, আমি আমাদের সে আদর ঘরে ওকে নিয়ে থাকব, আর কাউকে কিচ্ছু করতে হবে না। এই নিয়ে আমার উপর তোমরা যখন সকলে মার মূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও তখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালি মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করেছেন। এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরও ব্যস্ত হয়ে উঠলে, বললেন নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে, কেননা ও যে বিন্দু। অনাদরে মানুষ হবার একটা মস্ত গুণ, শরীরটাকে তাতে একেবারে অজর অমর করে তোলে। ব্যামো হতেই চায় না। মরার সদর দরজাগুলো একেবারেই বন্ধ। রোগদায়কে ঠাট্টা করে গেল, কিছুই হলো না। কিন্তু এটা বেশ বোঝা গেল, পৃথিবীর মধ্যে সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন। আশ্রয়ের দরকার তার যত বেশি, আশ্রয়ের বাধাও তেমনই বিষম। আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল, তখন ওকে আর এক গেরোই ধরল। আমাকে এমনই ভালোবাসতে শুরু করলো যে আমাকে ভয় ধরিয়ে দিলে। ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কোনোদিন দেখিনি। বইয়েতেই পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটেনি। এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটি। আমার মুখ দেখে তার চোখের আশ আর মিটত না। বলতো, দিদি তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতুম সেদিন তার ভারী অভিমান। আমার চুলের বোঝা 2 হাত দিয়ে নড়াতে চড়াতে তার ভারী ভালো লাগতো। কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না, কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো। মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল। তোমাদের অন্তর্মহলে কোথাও জমি 1 ছটাক নেই। উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মাচ্ছে। যেদিন দেখতুম সেই গাছের নূতন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে, সেই দিন জানতুম ধরাতলে বসন্ত এসেছে বটে।
আমার ঘরকন্নার মধ্যে ওই অনাদৃত মেয়েটার চিত্ত সেদিন আগাগোড়া এমন রঙিন হয়ে উঠল, সেদিন আমি বুঝলাম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে। সে কোনো স্বর্গ থেকে আসে, গলির মোড় থেকে আসে না। বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল। একবার তার উপর রাগ হতো, সে কথা স্বীকার করি, কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলাম, যা আমি জীবনে আর কোনো দিন দেখিনি। সে আমার মুক্ত স্বরূপ। এদিকে বিন্দুর মতন মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি, এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল। এর জন্য খুদ খুদ খিটখিটের অন্ত ছিল না। যেদিন আমার ঘর থেকে বাজু বন্ধ চুরি গেল, সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকম হাত ছিল, এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না। যখন স্বদেশি হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগলো, তখন তোমার অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোষা মেজর। তার আর কোনো প্রমাণ ছিল না, কেবল এই প্রমাণ যে ও বিন্দু। তোমাদের বাড়ির দাসীরা ওর কোনো রকম কাজ করতে আপত্তি করত। তাদের কাউকে ওর কাজ করবার ফরমাস করলে ও মেয়েও একেবারে সংকোচে যেন আড়ষ্ট হয়ে উঠত। এই সকল কারণে ওর জন্য আমার খরচ বেড়ে গেল। আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলাম। সেটা তোমাদের ভালো লাগেনি। বিন্দুকে আমি যেসব কাপড় পরতে দিতাম, তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকা বন্ধ করে দিলে। তার পরদিন থেকে আমি 5 দামের জোড়া মোটা করা কলের ধুতি পরতে আরম্ভ করে দিলাম। আর মতির মা যখন আমার এঁটো ভাতের থালা নিয়ে যেতে এলো, তাকে বারণ করে দিলাম। আমি নিজে উঠে কলতলায় গিয়ে এঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি। একদিন হঠাৎ সে দৃশ্যটি দেখে তুমি খুব খুশি হওনি। আমাকে খুশি না করলেও চলে, আর তোমাদের খুশি না করলেই নয়। এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটেল না। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে, বিন্দুর বয়সও তেমনই বেড়ে চলেছে। সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমের বিব্রত হয়ে উঠেছিল। একটা কথা মনে করে আমি আশ্চর্য হই, তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি? আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করো। বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়ে আসিলেন, ভিতরে ভিতরে তার খাতির না করে তোমরা বাঁচো না। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর বর ঠিক হলো। বড় যা বললেন বাঁচলুম, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। বর কেমন তো জানি না, তোমাদের কাছে শুনলাম সকল বিষয়েই ভালো। বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বললে, দিদি আমার আবার বিয়ে করা কেন? আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, বিন্দু তুই ভয় করিস নে, শুনেছি তোর বর ভালো। বিন্দু বললে, বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? বরপক্ষেরা বিন্দুকে তো দেখতে আসবার নামও করলে না। বড় দিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন। কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্না আর থামতে চায় না। সে তার কি কষ্ট সে আমি জানি। বিন্দুর জন্য আমি সংসারে অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না। কিসের জোরেই বা বলবো? আমি যদি মারা যাই তোর কি দশা হবে? আজ এই পর্যন্তই। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। এর পরের অংশ শুনতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে জানান আপনারা শুনতে চান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে গল্প শুনতে থাকুন। টাটা।